হাজার কোটি টাকা পাচার, সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে মামলা। জননিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা, অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা। পালিয়ে গেছেন আওয়ামী লীগের অনেক নেতা, অধিকাংশই শিক্ষার্থী হত্যা মামলার আসামি। রাজনৈতিক উদ্দেশ্যের প্রকল্প পুনর্বিবেচনা করা হবে একনেক সভায় প্রধান উপদেষ্টা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। বাণিজ্যের আড়ালে 1000 কোটি টাকা পাচারের অভিযোগে সালমান এফ রহমান সহ 28 ব্যক্তির বিরুদ্ধে 17টি মামলা করেছে সিআইডি। বেক্সিমকো গ্রুপের 17 প্রতিষ্ঠানে রফতানির তথ্য অনুসন্ধান করে অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে সংস্থাটি। এছাড়া বেক্সিমকোর বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে 33,500 কোটি টাকা ঋণ নিয়ে পাচারের অভিযোগ তদন্ত করছে সিআইডি। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বাংলাদেশের আইন অনুযায়ী পণ্য রপ্তানির 4 মাসের মধ্যে রপ্তানি মূল্য দেশে আসতে হবে। কিন্তু সালমান এফ রহমান ও সোহেল এফ রহমানের মালিকানাধীন 17টি প্রতিষ্ঠান 2021 থেকে 24 সাল পর্যন্ত দিলকুশার জনতা ব্যাংকের লোকাল অফিস থেকে 93টি এলসির বিপরীতে $83 মিলিয়ন পণ্য রপ্তানি করে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1000 কোটি টাকা। কিন্তু নির্ধারিত সময় পরও রপ্তানির অর্থ দেশে আসেনি। অনুসন্ধানে দেখা যায়, রপ্তানি পণ্যের একটি বড় অংশই সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে সালমান এফ রহমান পুত্র আহমেদ শাহিন ফজলুর রহমান এবং সোহেল এফ রহমান পুত্র আহমেদ শাহরিয়ার রহমানের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানের ঠিকানায় গেছে। এছাড়া জার্মানি, নেদারল্যান্ড, ইউকে, তুরস্ক, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশেও পণ্য রপ্তানির পর অর্থ বাংলাদেশে আনা হয়নি। 17টি প্রতিষ্ঠানের মাধ্যমে পাচার হওয়ায় তাদের বিরুদ্ধে মোট 17টি মামলা করেছে সিআইডি। এদিকে জনতা ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে প্রায় 33,470 কোটি টাকা ঋণ নিয়েছে। এ ঋণের বেশিরভাগই বিদেশে পাচার হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে সিআইডি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিচারিক ক্ষমতা পেয়ে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রথম দিন কোনো গ্রেফতারের খবর না এলেও পোশাক কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী তৎপরতা প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। দেশের জনগণের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী 2 মাসের বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে নেমেছে। শিল্পাঞ্চলের কারখানার সামনে দিয়ে সাঁজোয়া যানের টহলে বাহিনীর তৎপরতা জানান দিয়েছে। ধরপাকড় না হলেও সড়ক অবরোধ করে বিক্ষোভরত শ্রমিক অসন্তোষের সমাধানে এগিয়ে এসেছে সেনাবাহিনী। রাস্তাঘাটে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর চিন্তায় ডাহাতি চলে, সেনাবাহিনী নামাতে এই চিন্তায় ডাহাতি আর হবে না। সেনাবাহিনী নামছে, আমাদের আনসার বাহিনী, আশা করি দেশের পরিস্থিতি ভালো হবে। সেনাবাহিনীর বিচারিক ক্ষমতার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন জনপ্রশাসন সচিব। মানুষের মধ্যে যেন আস্থা থাকে, সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে, এই মেসেজটার জন্যই এই ধরনের একটা ক্ষমতার আমরা কি বলবো যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। জনগণের আস্থা অর্জনে মাঠে থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করবে বাংলাদেশ সেনাবাহিনী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। স্বৈরাচার সরকার পতনের পর যেসব পুলিশ সদস্য এখনও কর্মস্থলে যোগ দেননি তাদের আর যোগদান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
কিছু আছে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নেই। যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে। শেখ হাসিনা মরে গেলেও পালাবেন না, এমন মন্তব্য করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়েছেন, পলাতকের তালিকায় আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা। হত্যা মামলার আসামিরা কিভাবে দেশ ছেড়ে পালাচ্ছে তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। 16 বছরের ক্ষমতার দাপটে দম্ভ ভরে এভাবেই চড়া সুরে বলেছিলেন পালাবেন না। অথচ গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের সভাপতি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট দুপুরে হঠাৎ নেতাকর্মীদের দিক নির্দেশনা না দিয়েই পালিয়ে যান। এরপর দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। শুরুতে সালমান এফ রহমান দেশ ছেড়ে পালানোর গুঞ্জন থাকলেও আনিসুল হক সহ তিনি সদরঘাট এলাকা থেকে আটক হন। এরপর দেশের বিভিন্ন স্থান থেকে হত্যা মামলার আসামি হিসেবে কয়েক মন্ত্রী সহ শীর্ষ নেতারা আটক হন। তবে সবার মনে প্রশ্ন, ওবায়দুল কাদের কোথায়? আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন সেনানিবাসে 626 জন আশ্রয় নেন বলে 18 আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে রাজনীতিক, বিচারক, প্রশাসন ও পুলিশ কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরাও ছিলেন। পরবর্তী সময় তাদের মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলে বাকিরা সেনানিবাস থেকে বের হয়ে কোথায় অবস্থান করছেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি। যারা সরাসরি এ ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত বা হত্যার নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা যায়, এরকম অনেকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। পত্রিকায় খবর বেরোচ্ছে যে তারা নাকি দেশে আছে। সরকার পতনের কয়েকদিনের মধ্যেই পালিয়ে যান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকেই। দেশ ছেড়েছেন আওয়ামী লীগের হেভিওয়েট লিডার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম। সীমান্ত পাড়ি দিয়ে অনেকেই ভারত হয়ে বিভিন্ন দেশে পালিয়েছেন বলেও গুঞ্জন আছে। বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব কুমার সরকারও 10 সেপ্টেম্বর লালমনিরহাটের পাটগ্রাম দহগ্রাম সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন বলে খবর আছে। সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, বেনাপোল, মৌলভীবাজার, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানব পাচারের ঘটনা ঘটছে। আমরা যখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই যখন সংগঠিত হলো, তখন এটা মনে রাখা দরকার ছিল যে যারা অপরাধী তাদেরকে তো ধরতে হবে এবং বিচারের সম্মুখীন করতে হবে। হত্যা মামলার আসামিরা সেনা হেফাজত থেকে বের হয়ে কিভাবে দেশ ছাড়ছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। যে আমাদের নজরদারি আরও বাড়ানো দরকার ছিল, কিন্তু যতটুকু আজকে পত্রিকায় পড়লাম সেটি যদি সত্য হয় তাহলে তো বোঝাই যায় যে এটা হচ্ছে পুরোপুরি প্রশাসনের ব্যর্থতা। পাশাপাশি তল্লাশি চৌকি বসিয়ে নজরদারি জোরদার ও সীমান্তে মানব পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জরুরি বলছেন এই রাজনীতিবিদ। অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করা যায়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ে প্রকল্প পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় একথা বলেন প্রধান উপদেষ্টা। পরে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, মেগা প্রকল্প না নিয়ে জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্প নেওয়ার বিষয়ে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা একমত হয়েছেন। সভায় 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পের মধ্যে জ্বালানি বিভাগের 2টি, পার্বত্য চট্টগ্রামের 1টি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের 1টি প্রকল্প রয়েছে। সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। অন্যায় করলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদ। আওয়ামী লীগের মতো অন্যায় অত্যাচার করলে কেউ টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল। ঠাকুরগাঁও প্রতিনিধি
এম এ জসিমউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঈদগাহ ময়দান মাঠে হরিপুর উপজেলা বিএনপির আয়োজনে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষার জনসভায় যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হাসিনা সরকার 2000 মানুষকে হত্যা করে পালিয়েছে। ছাত্র জনতার আন্দোলনে মুক্ত এই দেশ ধরে রাখতে হবে। যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয়কে কিন্তু নষ্ট হতে দেবেন না। যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার, ভালো করার, সেই সুযোগ যেন আমরা। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সবারই দায়বদ্ধতা থাকবে, এমন একটা সংস্কার প্রয়োজন। এমন একটা ব্যবস্থা অন্তত করতে হবে যাতে করে সকলেরই দায়বদ্ধতা থাকে। যারা সরকারে থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে, যারা বিরোধী দলে থাকে তাদেরও দায়বদ্ধতা থাকবে, যারা সাংবাদিক থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে, যারা লেখক থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে, সবারই দায়বদ্ধতা থাকবে এবং দায়বদ্ধতা থাকবে জনগণের কাছে। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে 6টি কমিশন গঠন এবং প্রধানদের নাম ঘোষণা করেন। সেই পরিপ্রেক্ষিতে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল। তবে তার পরিবর্তে অধ্যাপক আলী রিয়াজের নাম অন্তর্ভুক্ত করে কমিশন গঠনে প্রধান উপদেষ্টা অনুশাসন দিয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়। এবারে বাণিজ্য সংবাদ। পণ্য কিনলে ফ্ল্যাট, গাড়ি সহ নানা পণ্য জেতার সুযোগ সম্বলিত ড্রিম হোম ক্যাম্পেইন চালু করেছে আরএফএল এর ইলেকট্রনিক্স পণ্যের চেইন শপ ভিশন এম্পোরিয়াম। রাজধানীর বাড্ডায় প্রাণ আরএফএল গ্রুপের কার্যালয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। ভিশন এম্পোরিয়াম থেকে 5000 টাকার পণ্য কিনে ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন ক্রেতারা। এটি চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্রেতাদের কাছে আধুনিক মানের ইলেকট্রনিক পণ্য পৌঁছে দিতে ভিশন এম্পোরিয়াম ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক। এবারে খেলার খবর। অভিনব আঙ্গিকে নারী টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা একটি ভিডিওতে প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে বিশ্বকাপ দলে থাকা 15 সদস্যের নাম জানায় বিসিবি। নিগার সুলতানার নেতৃত্বে আরব আমিরাত যাবে বাংলাদেশ দল। নির্বাচকরা জানিয়েছেন, সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সেমিফাইনালে যাবে টাইগ্রেসরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বকাপের দল ঘোষণায় এবার চমক দেখালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংবাদ সম্মেলন বা গ্রাফিক্যাল কার্ড নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় দলে থাকা খেলোয়াড়দের নাম ঘোষণা করলেন প্রবাসীরা। ঋতু, মুনি, নাহিদ আক্তার বাংলাদেশ নারী ক্রিকেট দলকে টি-20 বিশ্বকাপের জন্য শুভকামনা। নিজেদের কন্ডিশনে খেললে আরও ভালো করত বাংলাদেশ দল, তবে শারজার কন্ডিশনেও মানিয়ে নিতে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করেন হাবিবুল বাশার। দেশের মাটিতে বিশ্বকাপ হলে একটু ভালো কিছু হতে পারত না, ডেফিনেটলি। আপনি পরিচিত কন্ডিশন, যদিও শারজার কন্ডিশন অনেকটাই সিমিলার। আমরা খবর পেয়েছি যে অতটা গরমও থাকবে না, সন্ধ্যার দিকে খুব প্লেজেন্ট ওয়েদার থাকে এই মুহূর্তে অক্টোবর মাসে। সো ওয়েদার মনে হয় না খুব একটা ইফেক্ট করবে। আর শারজাতে প্রচুর বাঙালি থাকে, আমাদের সাপোর্ট তো আমরা বেশ ভালোই পাবো। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলে আছেন নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, ঋতুমণি, সুবাহানা মুস্তারি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফ আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানী ও দিশা বিশ্বাস। এই দলে চমক একটাই, অনভিষিক্ত তাজ নেহারের সুযোগ পাওয়া। এর ব্যাখ্যাও দিয়েছেন নির্বাচকরা। আমার কাছে মনে হয় যে পেস বোলিং অপশনটা আমার জন্য খুব ভালো, আর ওইখানে আমাদের বাংলাদেশের মতো কন্ডিশন হবে না, ডেফিনেটলি ভালো উইকেট হবে, স্পোর্টিং উইকেট হবে, পেসটা হেল্প করবে আমার ধারণা। এই কারণে আমরা 3টা পেসার নিয়েছি। আরব আমিরাতে 3 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। রাজীব জামান, স্পোর্টস ডেস্ক, 21 টেলিভিশন।
শেষ করছি সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। 1000 কোটি টাকা পাচার, সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে মামলা। জননিরাপত্তার স্বার্থেই সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা, অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা। পালিয়ে গেছেন আওয়ামী লীগের অনেক নেতা, অধিকাংশই শিক্ষার্থী হত্যা মামলার আসামি। রাজনৈতিক উদ্দেশ্যের প্রকল্প পুনর্বিবেচনা করা হবে, একনেক সভায় প্রধান উপদেষ্টা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।